জাতিসংঘ বা ইউনাইটেড নেশনে যদি কোনো দেশের নাম স্বর্ণ অক্ষরে লেখা হয় তাহলে বাংলাদেশের নাম লেখা হবে কেন? এর পেছনে চারটে কারণ আছে, যেটা আমি প্রথমেই আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব যদি ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাধে, বাংলাদেশের তো এতটা পাওয়ার নেই যে ভারতের সাথে লড়বে, তাহলে বাংলাদেশের সাথে কোন কোন দেশ থাকবে, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করব। এবং 3 নম্বর পয়েন্ট, বাংলাদেশ তার স্ট্র্যাটেজিতে যদি বিন্দুমাত্র ভুল করে তাহলে কিভাবে ভারতের প্রধানমন্ত্রী এবং অজিত দোভাল এই দুজনে মিলে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারে। তো যাই হোক, প্রথমে আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট কি। দ্বিতীয় পয়েন্টটা হাস্যকর হলেও খুবই লজ্জাজনক একটা দেশের প্রতি। 1 নম্বর পয়েন্ট তোমাদের বললাম কিভাবে একটা দেশ ধ্বংস হতে পারে এত দ্রুত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে পালিয়ে আসলো, একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছে হেলিকপ্টারে করে এমার্জেন্সি বেসিসে, কতটা গুরুত্বপূর্ণ নিউজ, পুরো দেশের মিডিয়া কভার করছে, পুরো পৃথিবীর মানুষ বাংলাদেশের দিকে চোখ দিয়ে বসে আছে। আর পুরো পৃথিবীর মানুষ কি দেখতে পেল? ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করছিল তারা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে দৌড়াদৌড়ি করছে, তার ঘরের যে কোমোড বাথরুমের সেটা পর্যন্ত খুলে নিয়ে আসছে, এইগুলো দেখছে। ভাই কি পাইলেন? আমি নিয়েছি বেগুন। বেগুন নিয়েছেন? আচ্ছা, আর কি দোকান নাই? পুরো পৃথিবীতে বিশ্বাস করো, বাংলাদেশের যদি কোনো এখানে জনগণ থাকে, ভাই কথায় যদি কোনো রকম লজিক না থাকে অবশ্যই বলবে, আর একটা কথা যদি মিথ্যা কথা হয় অবশ্যই বলবে, প্রত্যেকটা কথা সত্যি কথা গায়ে কাটার মতো চুপবে ভাই। পুরো পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই, অনেক দেশের তক্তা পাল্টি হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে কেউ পালিয়ে গেছে, প্রধানমন্ত্রীর হাঁস পর্যন্ত নিয়ে পালিয়ে গেছে, এটা কোথাও হয়নি, ঠিক আছে, যেখানে পুরো পৃথিবী তাকিয়েছিল বাংলাদেশের দিকে। এই কারণের জন্য অবশ্যই বাংলাদেশের নাম স্বর্ণ অক্ষরে লেখা হোক। আরেকটা পয়েন্ট কি, যে লোকটা মুজিবুর রহমান সারা জীবনে 13 বছর জেল খাটলো, যে লোকটা ওয়েস্ট পাকিস্তানের মানে বর্তমান পাকিস্তানের নির্মম অত্যাচার থেকে বাংলাদেশকে বাঁচালো, যে লোকটা বাংলাদেশের মধ্যে কট্টরবাদী মুসলিম যারা আছে, যারা দেশের পক্ষে হানিকারক, তাদের এক সাইড করলো, যে লোকটা নিজের পুরো পরিবার সমেত দেশের জন্য আত্মবলিদান দিল, সেই লোকটার মাথায় নাকি হিসু করা হচ্ছে। পুরো ভারতবর্ষে কংগ্রেস আছে, বিজেপি আছে, আর অনেক কিছু আছে, কিন্তু কোনো মাইকা লাল নেই যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মাথায় ওপর উঠে হিসু করবে। হিসু কত দূরের কথা, ঠিক আছে, যে অংশ দিয়ে হিসু করবে সেই ওই অংশটাই কেটে নেবে এখানকার পাবলিক, সে যে পলিটিক্যাল পার্টির লোক হোক না কেন, ঠিক আছে, মূর্তির দিকে তাকাতে পর্যন্ত পারবে না খারাপ দৃষ্টিতে। এতটাই ভারতবর্ষের মানুষজন, সে মুসলিম হোক হিন্দু হোক যাই হোক না কেন, আমাদের মহাত্মা গান্ধীর প্রতি এতটাই শ্রদ্ধাশীল এবং ভালোবাসা রাখে। আর সেখানে আমরা কি দেখছি, মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। ভাই রবীন্দ্রনাথ কি দোষ করেছিল?
রবীন্দ্রনাথের মূর্তি কেন ভাঙা হলো? এনিওয়ে, যাই হোক, তো এখানে কিভাবে জাতির জনককে লজ্জাজনক ভাবে জাতির জনকের মূর্তি ভাঙা হয় কোনো দেশে, পৃথিবীর ইতিহাসে এটা বিরল, আর কোনো দেশে হয়নি আজ পর্যন্ত। 4 নম্বর পয়েন্ট, যে দেশটা বাংলাদেশের এত ক্ষতি করলো, অপারেশন সার্চলাইট, একটু যদি তোমরা ইতিহাস জানো তাহলে দেখবে অপারেশন সার্চলাইটে শান্তি বাহিনী এসেছিল বাংলাদেশে, যারা বর্তমানে বিএনপির সাথে মিলে, ঠিক আছে, বিএনপির কিছু লোক ছিল, তাদের সাথে মিলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ধরে ধরে মেরেছিল। বলা হয় প্রায় একদিনে 7,000 থেকে 8,000 ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের হত্যা করা হয়েছিল, এবং পুরো ওভারঅল সংখ্যাটা প্রায় 30 লক্ষের কাছাকাছি। 30 লক্ষের কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছিল। প্রচুর মহিলাদের রেপ থেকে শুরু করে, সেখানে কিন্তু দেখা হয়নি কে হিন্দু কে মুসলিম, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পাকিস্তানের নাকি এরা গুণগান গাইছে। কেন? কারণ হচ্ছে একটাই, যে পাকিস্তানে মুসলিম থাকে। ভাই, এদের মাথায় এইটুকু নলেজ নেই যে পাকিস্তানের থেকে বেশি মুসলিম ভারতে থাকে। এবং তার সাথে সাথে চায়নার নাম করছে যে চায়না আমাদের পরম বন্ধু। এই চায়না 1974 পর্যন্ত বাংলাদেশকে দেশ হিসাবে স্বীকৃতি দেয়নি। এবং চায়না যখন পাকিস্তান যখন মানে ইন্ডিয়া যখন 1971-এ ভারতকে বাংলাদেশকে স্বাধীন করতে যায়, তখন আমেরিকা, ঠিক আছে, এবং চায়না এই দুটো দেশ বাধা দিতে চেয়েছিল, কিন্তু এইদিকে ইন্ডিয়ার সাথে ছিল রাশিয়া, তাই আর বাধা দিতে পারেনি। ক্লিয়ার? তাহলে আজকে পাকিস্তান চায়না এই দুটো দেশ যারা ছিল পরম শত্রু বাংলাদেশে, তাদেরকে তারা আপন বানিয়ে কিভাবে বন্ধুর পিঠে ছোড়া দিতে হয়, এটাও কিন্তু পুরো পৃথিবীতে বিরল, ঠিক আছে, পুরো পৃথিবীতে বিরল। বাংলাদেশ এতটা হেল্প করলো, মির্জাফরের মতো সেইগুলো বাংলাদেশের লোক ভুলে গেল, বেইমানি করে ফেলল। তাহলে এই 4টে পয়েন্ট, এক হচ্ছে কিভাবে একটা সুন্দর দেশকে ধ্বংস করা যায় আন্দোলনের নাম করে। দ্বিতীয় হচ্ছে কিভাবে প্রধানমন্ত্রীর সাথে মানে অপমানজনক কাজ বাজ হলো, যেটা পুরো পৃথিবীতে বিরল, আর পুরো অনেক পৃথিবীতে অনেক দেশের তকটা পালট হয়েছে, অনেক রকম ক্ষমতার পরিবর্তন ঘটেছে, কিন্তু এইরকম পরিবর্তন পুরো পৃথিবীতে বাংলাদেশই দেখাতে পেরেছে। 3 নম্বর হচ্ছে জাতির জনকের প্রতি এতটাই ঘৃণা একমাত্র বাংলাদেশের মানুষের আছে, এবং শত্রুদের প্রতি এতটাই ভালোবাসা একমাত্র বাংলাদেশের লোকেরই আছে। তো এই 4টে পয়েন্টের জন্য বাংলাদেশকে স্বর্ণ অক্ষরে লেখা হোক, এটা আমার দাবি এবং পুরো পৃথিবীর দাবি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আর কি পয়েন্ট আছে? আর কি পয়েন্ট আছে এখানে? আর পয়েন্ট যদি বলি তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের মানে বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ বাঁধে, তাহলে কে সাহায্য করবে বাংলাদেশকে? তো সবার প্রথম, এটা যদি বাংলাদেশের নাগরিক জিজ্ঞাসা করা হয়, তাহলে সবার প্রথম সবাই বলবে যে পাকিস্তান আমাদের সাহায্য করবে। তো সেক্ষেত্রে বলে দিই, প্রথমত পাকিস্তান কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না, ঠিক আছে। আমি ধরেই নিচ্ছি যে বাংলাদেশে প্রচুর মুসলিম এবং পাকিস্তানে প্রচুর মুসলিম, তাই তারা মুসলিম মুসলিম ভাই ভাই হয়েছে, যদিও তার থেকে বেশি মুসলিম আমাদের দেশে আছে। তো যাই হোক, এখানে পাকিস্তানের টোটাল ইকোনমি কত? $374 বিলিয়ন। ভাই, ওদের দেশ থেকে বিমান নিয়ে বাংলাদেশে আসার মতো তেলের খরচা পর্যন্ত বেরোবে না এদের পকেট থেকে। এরা এত ভিখারি দেশ। এদের যা পুরো দেশের এক বছর যা ইনকাম, আমাদের দেশের 7 জন ব্যক্তির সেম ইনকাম। আম্বানি, গৌতম আদানি, শিব নাড্ডার, শিবেত্রী জিন্দাল, দিলীপ, এভাবে যদি দেখি, এখানে দেখতে পাবো তাদের সম্পত্তি কত আছে। তাহলে পুরো পাকিস্তানের যা ইকোনমি, সেটা আমাদের দেশের 7 জনের ইনকাম। 7 জনের ইনকাম। এরা কিভাবে বাংলাদেশের সাহায্য করবে? এদের তো বিমানে তেল ভরার টাকা নেই, যে উপর দিয়ে আসবে নিশ্চয়ই ভারতের উপর দিয়ে আসবে না। বোঝা গেছে? এদের ক্ষমতা নেই যে সাহায্য করবে। দ্বিতীয় হচ্ছে চায়না,
চায়না রয়েছে। তার আগে আমি একটু দেখাই, এই যে এরা আহ, বারবার বলছে যে না আমাদের দেশ ভালো বা ভারত খারাপ, ঠিক আছে, পাকিস্তান ভালো। পাকিস্তান বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল এবং তার যে পরিবার ছিল, কতটা ডেভেলপ করে দিয়ে গেছে বাংলাদেশকে, একটু দেখে নাও তোমরা। বাংলাদেশের বর্তমান ইকোনমি কত? 446 বিলিয়ন। ভাই পাকিস্তানের থেকে বেশি। এরা তো ভিখারির ভিখারি, এরা ভিখারির ভিখারি। এত জায়গা থেকে লোন নিয়েছে, এদের দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এটা কাকে কি সাহায্য করবে? ঠিক আছে। এবং তার সাথে সাথে আজকে বাংলাদেশ এত সুন্দর গ্রোথ করছিল, বাংলাদেশ যখন স্বাধীন হয়, ঠিক আছে, তখন বাংলাদেশের ইকোনমি কত ছিল? 4.27। মাত্র 4.27 বিলিয়ন ছিল, সেখান থেকে 446 বিলিয়ন হয়েছে। 100 গুণ বৃদ্ধি পেয়েছে মাত্র এই কটা দিনে, এই কটা বছরে। এটা শেখ হাসিনা এবং বাংলাদেশের আদর্শ সরকারি নীতির জন্যই হয়েছিল। তো সেই বাংলাদেশ আজকে শেষ হয়ে যাচ্ছে। এরা কি সাহায্য করবে? এদের তো 1950-তে 1950 সালেই প্রায় 3 বিলিয়ন ইকোনমি ছিল, সেখান থেকে মাত্র এইখানে গেছে এরা। আজকে বাংলাদেশে 1971 সালে ছিল 4 বিলিয়ন, সেখান থেকে এখানে গেছে। আর এদের 1950 সালে, মানে বাংলাদেশে 20 বছর আগে 4 বিলিয়ন কাছাকাছি টাকা ছিল, সেখান থেকে এরা এখনো পিছিয়ে 374-এ আছে। টেরোরিজম এগুলোকে যারা প্রমোট করবে তারা কোনদিনই ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে না। ঠিক আছে। টাইম অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1947 পাকিস্তান, এখানে কি বলছে? এখানে বলছে পাকিস্তান যখন 1950 সালে 3 বিলিয়নের ইকোনমি ছিল, ঠিক আছে, 1950 সালেই ছিল বাংলাদেশ সমান, কিন্তু তারপর বাংলাদেশ তাকে ছাড়িয়ে গেছে। ঠিক আছে। যদি ভারতের কথা বলি, ভাই ভারতের ইকোনমি কত? আর সেক্ষেত্রে ভারতের ইকোনমি 30 বিলিয়ন ছিল স্বাধীনতা 1950 সালের দিকে। 30 থেকে এখন কত হয়েছে? এখন হয়েছে 3600। 3600। পাকিস্তানে কত? পাকিস্তান, বাংলাদেশ, এরকম আরো 10টা দেশ মিলিয়ে ভারতের সমান হওয়া যাবে না। ঠিক আছে। এত বড় একটা দেশ, এদের সাথে যুদ্ধে কোনোদিনই পারা যাবে না। যেটা বাস্তব সেটা মানতে হবে। ঠিক আছে। যেটা বাস্তব সেটা মানতে হবে। আজকে তাহলে কে তাহলে পাকিস্তান তো সাহায্য করবে না, কারণ এদের অকাত নেই, ভিখারি। তাহলে কে সাহায্য করবে? চায়না সাহায্য করবে। অনেকে বলছে ভাই এরা গেজা খায় না কোন কোম্পানির ইয়ে খায়, আমার একটু জানা দরকার। এদের আর্মি পার্সোনাল, আর্মি যারা বুড়া হয়ে গেছে, তারা একবার বলছে কলকাতা দখল করবো 4 দিনে, একবার বলছে চায়না নাকি ওদের পরমাণু বোমা দেবে, যেটা ছোট ছোট আকারে হবে, নিয়ে চলে আসা হবে প্লেনে করে বা জাহাজে করে। তো যাই হোক, এখানে চায়নার ইউটিউবে যে সার্চ, বাংলাদেশের লোকরা যদি সার্চ করে তারা দেখবে যে চায়নাতে কিভাবে মুসলিমদের উপর অত্যাচার করা হয়, লক্ষ লক্ষ ভিডিও আছে। আর সেই চায়না তোমাদের সাথ দেবে কেন? দেবে না। কারণ বাংলাদেশের এখানে ইনভলভ রয়েছে আমেরিকা, আর আমেরিকার সাথে চায়নার সম্পর্ক খারাপ। ভাই চায়না নিজেদের জমি পর্যন্ত ঠিকঠাক রাখতে পারছে না, এইদিকে ইন্ডিয়ান আর্মি গিয়ে পিটিয়ে দিচ্ছে। গ্যালন ভ্যালির গল্প। ঠিক আছে। ইন্ডিয়ার আর্মি গিয়ে পিটিয়ে দিচ্ছে চায়নার আর্মিদের, তখনই কিছু করতে পারছে না, তারপর তো অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করবে চায়না। হয়তো দু একটা অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে, তাও ঠিকঠাক চলবে কিনা তাও ঠিক নেই। কারণ এই রিপোর্টটা আমি আন্দাজে বলছি না, পাকিস্তানের রিপোর্ট। পাকিস্তানের যে রকেট গুলো গেছে সেগুলো উপরে উঠে আবার নিয়ে চলে আসছে। তাহলে এই বিষয়গুলো, ঠিক আছে, চায়না কোনোদিনও হেল্প করবে না। ঠিক আছে। কারণ পৃথিবীর কোনো শক্তিশালী দেশ অন্য কোনো দেশকে হেল্প করে না নিজের স্বার্থ ছাড়া। ঠিক আছে। এখানে চায়না হেল্প করবে না, কারণ এখানে আছে কে? এখানে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া জিও পলিটিক্যাল ব্যাপার যদি দেখো তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার বন্ধু কে আছে? রাশিয়া আছে। ঠিক আছে। রাশিয়া আছে, একদম মরণ পর্যন্ত বন্ধু। তো রাশিয়ার সাথে আবার চায়নার সম্পর্ক ভালো। ঠিক আছে। তো চায়না অন্য দেশের মেটালে কোনদিন ইনভলভ হবে না। হ্যাঁ, কয়েকটা অস্ত্র বিক্রি করে দেশটাকে ঋণের তলে দিতে পারে, সেটাই। আর তাছাড়া কিন্তু ডাইরেক্টলি কোনদিনও ইনভলভ হবে না। এই গাধাগুলোর মাথায় এইটুকু নেই। আচ্ছা, এবার আমি বলি, বাংলাদেশ ধরো কোনো কারণে কোনো একটা ভুল করলো, যেটা কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে কেউ চাক আর না চাক এই লোকটা চায়। ভাই পৃথিবীর সব থেকে খতরনাক লোকের মধ্যে একজন। ঠিক আছে। অজিত দোভাল। তো এই অজিত দোভাল
তিনি জানেন যদি বাংলাদেশ কোনো কারণে অ্যাটাক করে, এবার সুযোগ হবে ভারতবর্ষের যে চিকেন করিডর আছে এইটা 22 কিলোমিটার, এইটাকে এতটা মোটা করার, ঠিক আছে। এই এরিয়াটা যদি কোনো কারণে, আমার কথা মিলিয়ে দেখবে তোমরা, যদি কোনো কারণে কারো প্ররোচনায় বাংলাদেশ অ্যাটাক করে ভারতের উপর, তাহলে বাংলাদেশের মাথা উড়ে যাবে, এই পুরো অংশটাই নিয়ে নেবে ভারত, ঠিক আছে। কারণ ভারতের এইটা একটা উইক পয়েন্ট, চিকেন নেকটা স্ট্র্যাটেজিক্যালি, ঠিক আছে। কারণ বাংলাদেশ তো আমাদের চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হচ্ছে চায়না। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের নর্থ ইস্টের সাথে কানেক্ট করে। তো এই জায়গাটা মোটা করার একটা মারাত্মক সুযোগ রয়েছে নরেন্দ্র মোদী এবং অজিত দোভালের কাছে। ভাই পৃথিবীর ইতিহাসে যত খতরনাক লোক আছে এই দুজন তার মধ্যে পড়ে, একটু রিসার্চ করে দেখো। এরা আমেরিকাকে বলতে ভয় পায় না, চায়নাকে বলতে ভয় পায় না। বর্তমান দিনে কংগ্রেস সরকার থাকলে অন্য ব্যাপার, ঠিক আছে। দেশের মধ্যে যতই ভেদাভেদ থাকুক না কেন, দেশের ব্যাপারে সবাই কিন্তু এক হয়ে যাবে, সাথে সাথে কংগ্রেসও এক হয়ে যাবে, বিজেপিও এক, সব এক হয়ে অবস্থা কিন্তু খারাপ করে দেবে। আর সত্যি কথা বলতে, যখন ইন্দিরা গান্ধী পরিবারে অনেক ভুল আছে। ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশকে এইভাবে একটা আলাদা রাষ্ট্র তৈরি করলো, তখন এই অংশটা আগেই নেওয়া উচিত ছিল, 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, বাংলাদেশের যে সমস্ত দেশদ্রোহীগুলো ছিল, যেগুলো এখন লাফাচ্ছে পাকিস্তানের হয়ে, পকেটে টাকা ঢোকাচ্ছে এবং বাংলাদেশের সাধারণ নাগরিকদের ভুল বোঝাচ্ছে মুসলিমের নাম করে, মুসলিম ধর্মের নাম করে, ঠিক আছে, সেইগুলোকে গুলি করে উড়িয়ে দেওয়া উচিত ছিল, সেই বেইমানের বাচ্চাগুলো, ঠিক আছে। সেইগুলোই কিন্তু তোমার এই বাংলাদেশে এইরকম আলোচকতা সৃষ্টি করছে। কারা? সেই সময়ে যারা শান্তি বাহিনীর, অর্থাৎ অপারেশন সার্চলাইটে পাকিস্তানের আর্মির হয়ে কাজ করছিল। মনে আছে? মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে দিচ্ছিল, মুক্তিযোদ্ধাদের কোথায় আছে, কোথায় মিটিং হচ্ছে, কে খুঁজে দিচ্ছিল? পাকিস্তানি আর্মি জানতো না। পাকিস্তানি আর্মির সাথে ছিল দেশের মধ্যে থাকা তোমার কিছু সংগঠন, এবং তাদের ছেলে মেয়েগুলোই বড় হয়ে আজকে এখন আন্দোলন করছে, ছাত্র আন্দোলন নাম করে। এইগুলোই হচ্ছে মির্জাফর, এইগুলোকে ধরে গুলি করে উড়িয়ে দেওয়া উচিত ছিল সেই দিন মুজিবুর রহমানের। তাহলে তার পরিবারটাও মরতো না এবং আজকে শেখ হাসিনাকেও পালিয়ে যেতে হতো না। ভাই মুজিবুর রহমান অনেক কিছু করেছে বাংলাদেশের জন্য, ইতিহাস এই জন্যই পড়তে হয়। আমার তো মনে হয় বাংলাদেশের ইতিহাস পড়ানোই হয় না, ঠিক আছে। এনিওয়ে, তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক কিছু আলোচনা করলাম, আর কিছু আলোচনা করার নেই, আবার আলোচনা করবো বাংলাদেশের কোনো একটা টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই।